হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি ইমরান মুস্তফা, ফাউন্ডার অফ কোডার ভাই অ্যান্ড বুয়েট সিএসসি 15 ব্যাচ অ্যান্ড তোমাদের সবার প্রিয় এসএস ফিচার স্কুলের সিটিও। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের এসএসসি লেভেলের যে তথ্য যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 6 আছে, দ্যাট ইজ প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। এই চ্যাপ্টারটার শিওর শর্ট একটা ক্লাস, এবং এই ক্লাসে আমরা তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ সম্ভব সবগুলো এমসিকিউ যেগুলো বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ গুলোর সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি এই একটা ক্লাস তোমার এসএসসির তথ্য যোগাযোগ প্রযুক্তির এই চ্যাপ্টারের কমপ্লিট প্রিপারেশন নিশ্চিত করবে। তোমার সাথে আছি আমি, তোমাদের ইমরান মুস্তফা, এবং এর পাশাপাশি আমাদের অলরেডি ইউটিউবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথে তোমাদের সবার প্রিয় প্রিয় ভাইয়ারা কিন্তু জোস প্লেলিস্ট ফ্রিতে বানায় রাখছে। সো যদি তোমরা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কমপ্লিট প্রিপারেশন চাও একটা ক্লাসেই, তাহলে তোমরা ভাইয়াদের এই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? অ্যান্ড আমাদের এফআরবি চলতেছে, তোমরা জানো, এসএসসি 26 ব্যাচের জন্য, যেখানে আমরা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিশ্চিত করছি তোমাদের এসিএস এর সেরা টপ এবং আমাদের এসিএস ফিউচার স্কুলের সেরা সব টিচার প্যানেল নিয়ে। সো যারা ভর্তি হতে চাও শেষ মুহূর্তে তোমার ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য, আমাদের সাথে জয়েন হয়ে যাও। আর যারা জয়েন হতে পারছো না, ডোন্ট ওয়ারি, তোমাদের জন্য আছে আমাদের এই ফ্রি ক্লাস, শিওর শর্ট ক্লাস, যেখানে তোমরা পুরো চ্যাপ্টারের উপর ওয়ান ক্লাসে প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। আমাদের এই চ্যাপ্টার 6, এটা হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা সমাধান করব, এবং মোস্টলি আমরা এখানে পাইথন প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব, এবং পাইথনের বেসিক যে সিনট্যাক্স গুলো আছে এগুলো তোমরা অলরেডি পারো বা দেখে আসছো হয়তো, বা মোটামুটি একটু না হলেও কিছু না হলেও জানো। তো আমি আশা করছি তোমরা তোমাদের বেসিক একদম কিছু হলেও আছে, বাট না হলেও সমস্যা নেই, ভাইয়া প্রত্যেকটা জিনিসকেই ধরায় দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? অ্যান্ড যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আসার কথা সেগুলোই নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম দেখতে পাচ্ছ আমাদের এখানে বলা হয়েছে কম্পিউটারে কোন ভাষার নির্দেশ বলতে আসলে কমান্ড বলতে পারো, কমান্ডকে নিজে বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে। তাহলে কোন ভাষার নির্দেশকে নিজের ভাষার উপযোগী বা নিজের বোঝার উপযোগী করে রূপান্তর করে নেয়। কম্পিউটার আমরা জানি একটা মেশিন, নাথিং এলস। কম্পিউটার আমাদের ভাষা, দুনিয়ার যে কোনো ভাষা সরাসরি বুঝতে পারে না, ওকে আগে নিজের ভাষায় কনভার্ট করতে হয়, তাহলে সে কনভার্ট করার পরই সে ভাষাটা বুঝতে পারে। সে যেহেতু মেশিন, তার কাছে মেশিন ভাষাই বানাইতে হবে, তাহলে সে কি করে, সিম্পলি তার ভাষাকে মেশিন ভাষায় না, প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করে, ঠিক আছে? সো এই জায়গাটার মধ্যে আমাদের একটু কনসেপ্টের ঝামেলা আছে। দেখো, কম্পিউটার কোনো ভাষার নির্দেশকে নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে। সো কম্পিউটার তো অলরেডি নিজের ভাষা রূপান্তর করবেই। আমি তো এখানে কোশ্চেনটা এটা করি নাই যে কম্পিউটার নিজের মানে কোন ভাষায় রূপান্তর করে, এইটা না। কম্পিউটার অলরেডি একটা মেশিন, সে মেশিন করে কনভার্ট করেই বুঝতে হবে তার, কোনটাকে সে কনভার্ট করে আমাদের ভাষাকে। এবং আমাদের ভাষা কি, আমরা কি ডিরেক্টলি বলতে পারি যে কম্পিউটার এটা করো, কম্পিউটার ওইটা করো, আমাকে যোগ করে দাও, গুণ করে দাও? আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাই নিয়েছি, তাহলে আমাদের সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে সে মেশিন করে কনভার্ট করে। তাহলে প্রশ্নটাকে একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এমন না যে আমরা মেশিন ভাষাকে বলতেছে যে কোন ভাষায় রূপান্তর করে তারপর সে বুঝে। সে তো অলরেডি একটা মেশিন, সে মেশিন ভাষায় রূপান্তর করে, বাট কাকে করে, ঠিক আছে? এই প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন ভাষাকে কাকে করে, ঠিক আছে? কাকে, এই প্রশ্নটা হচ্ছে আমাদের চাইছে। আমাদের এটা চাই নাই যে প্রোগ্রামিং ভাষাকে কোন ভাষাতে রূপান্তর করে, কোন ভাষাকে সে মেশিন নিজের বোঝার ভাষায় রূপান্তর করে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আবারও ক্লিয়ার করবা। সো এইটা বোঝার ভুলের কারণে কিন্তু প্রশ্ন উত্তর ভুল হয়ে যেতে পারে। ফাইন, প্রোগ্রামিং ভাষা লেখার জন্য কি ব্যবহৃত হয় বলো? আমরা প্রোগ্রামিং ভাষা যখন লিখবো, আমরা জানি অনেকগুলো প্রোগ্রামিং ভাষা আছে। আমাদের সি আছে, সি প্লাস প্লাস আছে, আমাদের পাইথন আছে, আমাদের জাভা আছে, ঠিক আছে? আমাদের ম্যাটল্যাব আছে, ঠিক আছে? আমাদের আরো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে
আমরা প্রোগ্রামিং করতে পারি। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ভাষা লেখার জন্য কোন জিনিসটা ব্যবহার করা হয়? সফটওয়্যার অ্যাপ্লিকেশন। তুমি চাইলেই প্রোগ্রামিং ভাষা হয়তো ফোনে লিখতে পারবা না, ঠিক না, খাতায় লিখতে পারবা না। নর্মালি লেখার ওয়েই হচ্ছে একটা সফটওয়্যার লাগবে, এবং পাইথনের জন্য আলাদা সফটওয়্যার আছে, আমরা জানি সি লেখার জন্য আলাদা সফটওয়্যার আছে। তুমি সি বা কম্পিউটারে চাইলেই কিন্তু পাইথন লিখতে পারবা। তোমাকে আগে পাইথন লেখার জন্য কিছু ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। ঠিক সেমভাবে সি লেখার জন্য তোমাকে হয়তো কোড বক্স ইনস্টল করে নিতে হবে। ওই সফটওয়্যারগুলো ছাড়া, অ্যাপ্লিকেশনগুলো ছাড়া তুমি আসলে কোথায় লিখবা সেটাই পারবা। সো ডেফিনেটলি প্রোগ্রামিং ভাষা লিখতে হলে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন। আমাদের এখানে প্রোগ্রামিং আছে এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি আমার মেশিন আছে। তো প্রোগ্রামিং থেকে মেশিনে কনভার্ট করতে হবে, বোঝাই যাচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় কনভার্ট করা লাগবে। ডেফিনেটলি কনভার্ট কে করবে? কোনো একটা ট্রান্সলেটর, কোনো একটা অনুবাদক, যে অনুবাদ করতে পারে, যে দোভাষী, দুইটা ভাষাই বোঝে। সো সিম্পলি আমাদের এখানে কোয়েশ্চেন মধ্যে স্থানে কি ব্যবহার করতে হবে? ট্রান্সলেটর। মেশিন ভাষা তো ডেফিনেটলি না, কারণ মেশিন ভাষা অলরেডি সে কনভার্ট করে ফেলছে। সোর্স কোড তো ডেফিনেটলি না, এটা তো কোনো কোড না, নির্দেশ, এটা কোনো কমান্ড না, এটা একটা অনুবাদক যে প্রোগ্রামিং এর ভাষাও বোঝে, যে মেশিনের ভাষাও বোঝে, এবং সে এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট করতে দেয়, জাস্ট ট্রান্সলেট করে দেয়। ওকে, তাহলে এটা উত্তর হচ্ছে ট্রান্সলেটর। কম্পিউটার কি ধরনের সংকেতকে বুঝতে পারে? আমরা জানি কম্পিউটার মানুষের সংকেত বুঝতে পারে, ডেফিনেটলি মানুষ যেটা লেখে সেটা একটু বুঝে। প্রত্যেকটা প্রশ্নই আসলে দেখবা, যদি তুমি ভালো করে না পড়ো তোমার কাছে মনে হবে একটু কনফিউজিং, বাট যদি বইটা ভালো করে ঠিক মতো পড়ো, এবং যদি এই যে আজকের এই ক্লাসগুলো করো, এরকম পরীক্ষায় প্রিপারেশন নাও, প্র্যাকটিস করো, তাহলে দেখবা ভুল হবে না। ঠিক আছে, আমি আবারও বলি, তুমি যতই পড়ো না কেন, তুমি পরীক্ষা না দাও, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস না করো, তুমি যদি নিজে খাতা কলমে পরীক্ষা না দাও, তাহলে তুমি কখনোই, তুমি যতই কনফিডেন্ট হও না কেন, দেখবা পরীক্ষার হলে এরকম কনফিউজিং একটা উত্তর তোমার মাথায় চলে আসবে, তুমি ভুল করে দিয়ে আসবে। সো ইটস বেটার যে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করব, এবং সেই উত্তরগুলো কি ছিল, প্রশ্নটা আসলে কি মিন করে বানাইছিল, আমাদের প্রশ্নটা আসলে কি মিন করে বানাইছে, ওই প্রশ্নটা উত্তরটা কি ছিল সেটা দেখে আমাদের ব্যাকট্র্যাক করতে হবে। ঠিক আছে, সো আমাদের এখানে বলা হয়েছে কি ধরনের সংকেত বুঝতে পারে। মানুষের সংকেত বুঝতে পারে, অ্যানালগ সংকেত হয়তো অন্য কোনোভাবে সে বুঝতে পারে, সেন্সরের মাধ্যমে, গাড়ির সংকেতও সে হয়তো সেন্সরের মাধ্যমে বুঝতে পারবে, বাট উত্তর হচ্ছে ইলেকট্রনিক সংকেত। কারণ কম্পিউটার কারেন্ট ছাড়া কিছুই বোঝে না, কারেন্ট ছাড়া কম্পিউটার চলবে না, কারেন্ট আছে নাই এটা দিয়েই সে বুঝতে পারে যে তাকে আমরা কি বলতে চাচ্ছি। বাইনারি ল্যাঙ্গুয়েজ, ঠিক না, আমরা জানি বাইনারি পড়ে আসছি, 0 আর 1। সো এখানে ডেফিনেটলি উত্তর হচ্ছে ইলেকট্রনিক সংকেত। ঠিক আছে, যে ইলেকট্রিসিটি, ঠিক আছে, কারেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, অথবা ইলেকট্রিসিটি নাই, এই দুইটা দিয়ে, আছে বলতে আসলে 1 আমরা বুঝি, এবং নাই বলতে আমরা 0, এই দুইটা দিয়ে আমরা কম্পিউটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করি যে কম্পিউটার বাবা দেখো, আমি কিন্তু তোমাকে এইটা বলতে চাচ্ছি, আমি কিন্তু তোমাকে ওইটা বলতে চাচ্ছি। ঠিক আছে, ডেফিনেটলি তাহলে এটা ইলেকট্রিসিটি, কারণ কারেন্ট ছাড়া কম্পিউটারকে অনও করতে পারবো না, এবং কারেন্টের অন অফ করে, বা আমরা এটাকে বলি ট্রানজিস্টর। ট্রানজিস্টর হচ্ছে সুইচকে অন অফ করে আমরা একটা সিগন্যাল বানাই, এবং ওই সিগন্যাল দিয়ে আমরা বাইনারি 0 1 এর মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন ধরনের সিগন্যাল দিয়ে বুঝাই যে আমি তোমার কাছে এটা চাই, আমি তোমার কাছে ওটা চাই। ইলেকট্রনিক ডিভাইস সমূহ শুধুমাত্র কোন দুটি সংখ্যা বুঝতে পারে? ওই যে বললাম কারেন্ট আছে অথবা কারেন্ট নাই। নর্মালি 5 ভোল্ট যে কারেন্টটা আছে সেটাকে আমরা বলি কারেন্ট আছে স্টেট, বা 1 স্টেট, বা অন স্টেট। আর যদি কারেন্ট না থাকে, 0 ভোল্টেজ থাকে, বা 0 থেকে 2 ভোল্টেজ থাকে, তখন সেটাকে আমরা বলি কারেন্ট নাই, সেটাকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, অথবা সেটাকে আমরা অফ স্টেট এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। সো আলটিমেটলি কম্পিউটার বোঝে 0 আর 1, আছে নাই, কারেন্ট আছে কারেন্ট নাই, কারেন্ট আছে কারেন্ট নাই, ঠিক আছে, এটা দিয়ে কম্পিউটার ফুল তার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায়, বা তার সাথে আসলে কমিউনিকেশনটা ক্লিয়ার হয় আমাদের। ওকে, কম্পিউটারে প্রয়োজন মতো নির্দেশ দেওয়া যায় কোনটির মাধ্যমে? কি দিয়ে তুমি কম্পিউটারকে নির্দেশ দিবা যে তুমি এটা করতে চাচ্ছ নাকি ওইটা করতে চাচ্ছ? প্রোগ্রামিং ভাষার মাধ্যমে। কম্পিউটারকে বোঝাবা প্রোগ্রামিং ভাষা দিয়ে, কম্পিউটার সেটাকে একটা অনুবাদক প্রোগ্রাম লাগবে,
যে অনুবাদক প্রোগ্রাম তোমার ভাষাটাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করবে, তারপর কম্পিউটার সেটা বুঝবে এবং একদম লোয়ার লেভেলে এই সংকেতটা আসলে ইলেকট্রনিক সিগন্যাল হিসেবে কাজ করবে 010101। ঠিক আছে, তুমি লিখতেছো আমাদের ভাষায় কথা, যেটাকে আমরা প্রোগ্রামিং ভাষা বলতেছি, এবং সেটাকে অনুবাদ করে কম্পিউটার ভাষায় কনভার্ট করতে হচ্ছে এবং কম্পিউটার সেটাকে সিগন্যালের মাধ্যমে বোঝার চেষ্টা করতেছে 0101। ঠিক আছে, 01010101 এরকম একটা সিগন্যালের মাধ্যমে কম্পিউটার বোঝার চেষ্টা করে। ঠিক আছে, এটা মানে হচ্ছে 1 আর 0, কিছু নাই মানে 0 1 0 0 1 0। এরকম সে একটা সিগন্যালের মাধ্যমে কারেন্ট আছে নাই, কারেন্ট আছে নাই, কারেন্ট আছে আচ্ছা 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 নাই নাই, এরকম এরকম একটা সিগন্যালের মাধ্যমে কম্পিউটার আমাদের আলটিমেটলি যা বলতে চাই সেটা নিজে বোঝার চেষ্টা করে। ঠিক আছে, সো প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে কম্পিউটার কোন কোডে রূপান্তর করে, এইবার প্রশ্নটা আমরা কিন্তু বুঝে গেছি। প্রোগ্রামিং ভাষা বলছি, কোন কোডে কনভার্ট করে সেটা জিজ্ঞেস করছি। ডেফিনেটলি এটার উত্তর হচ্ছে মেশিন কোডে, কারণ সে একটা মেশিন। সো এই প্রশ্নটা আর আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা, দুইটার মধ্যে যে একটু ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, এটা আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝে গেছো। একটা হচ্ছে কোনটা আগে ছিল, পরে ছিল তোমার প্রশ্ন, আর এখন হচ্ছে আগে হচ্ছে বলে দিছে প্রোগ্রামিং ভাষা আর লাস্টে বলে দিছে কোন। ঠিক আছে, কোন কোডে কনভার্ট করে নাম বলেই দিছে। সো ইংরেজি কোড তো না, সাংকেতিক কোড না, পাইথন কোড না, ডিরেক্টলি মেশিন কোড। ঠিক আছে, মেশিন রিডেবল কোড। আমরা কম্পিউটারে যে ভাষায় নির্দেশ প্রদান করি কম্পিউটারটা সরাসরি বুঝতে পারে না, স্বাভাবিক। তাই কম্পিউটার এক ধরনের প্রোগ্রামের সাহায্যে নিজের ভাষায় আমাদের নির্দেশগুলোকে কনভার্ট করে, এবং সেই এটার নাম কি রূপান্তর করে নেয়, কার্যক্রম সম্পাদন করে। উদ্দীপকের ডিভাইসটি নিজস্ব ভাষা কোনটি, উদ্দীপকের ডিভাইসটি নিজস্ব ভাষা কোনটি। সো এই যে বললাম আমরা, একটা কম্পিউটার এক ধরনের প্রোগ্রামের সাহায্যে নিজের ভাষায় আমাদের নির্দেশগুলোকে রূপান্তরের কার্যক্রম সম্পাদন করে। তাহলে এই যে রূপান্তর করতেছে, সেই রূপান্তরটা করতেছে যে ডিভাইসটা তার নিজের ভাষা, ডেফিনেটলি ইটস আ মেশিন কোড। ঠিক আছে, যেহেতু সে একটা নিজের মেশিন, সে মেশিন কোড ছাড়া অন্য কিছু বুঝবে না। ওকে, এটা ক্লিয়ার আমাদের। এইবার কি বলছে দেখো, সম্পাদন করে। উদ্দীপকের ডিভাইসটি তার সকল কার্যক্রম সম্পাদন করে কোন পদ্ধতিতে? কয়েকটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে 0-1 ব্যবহার করে, আর একটা হচ্ছে ডেসিমাল পদ্ধতি ব্যবহার করে। ডেফিনেটলি আমরা যেহেতু বলছি কম্পিউটার শুধুমাত্র দুইটা স্টেট বোঝে, ইলেকট্রনিক হ্যাঁ মানে আছে, কারেন্ট আছে কারেন্ট নাই, হ্যাঁ না, সত্য মিথ্যা, 0-1। সো এইগুলা ডেফিনেটলি বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এবং বাইনারি মানে কি বোঝায়? বাইনারি মানে বোঝায় 2। সো 2 কি, 0 আর 1, শুধুমাত্র দুইটাই সাংকেতিক চিহ্ন আছে ওখানে। সো কম্পিউটার বোঝে বাইনারি সংখ্যা পদ্ধতি এবং কম্পিউটার 0-1 দিয়ে কাজ করে। ডেসিমালও বুঝে, আলটিমেটলি আমরা তো ডেসিমালি লিখি, আমরা তো বাইনারি সংখ্যা লিখি না। কম্পিউটারের সাথে যখন কোড লিখি তখন কিন্তু আমরা ডেসিমাল সংখ্যায় লিখি। তোমরা যখন লেখো যে a = 5, তখন এই 5 কি বাইনারিতে লেখো? এটা তো বাইনারিতে লেখো না, বাইনারিতে লিখি না, বাট তারপরেও তো আমরা লিখতেছি ডেসিমাল, আবার এখানে বলতেছি ডেসিমাল পদ্ধতি ব্যবহার করে না কম্পিউটার। কি হয়, এই ডেসিমালটাকে সে বাইনারিতে কনভার্ট করে, ঠিক আছে, মেশিন করে কনভার্ট করে বাইনারিতে কনভার্ট করে নেয়, তার সে জিনিসটা বোঝার চেষ্টা করে। তাহলে আলটিমেটলি এখানে উত্তর হবে 1 এবং 2। ঠিক আছে, দুইটা প্রশ্ন বুঝে গেছে। কোনটিকে মেশিন কোড বলা হয়? ডেফিনেটলি বাইনারি কোডকে মেশিন কোড বলা হবে ভাইয়া, কারণ কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বোঝে না। তো এটা তো আসলে একদমই সিম্পল কথা। নিউমেরিকও না, ডেসিমালও না, ইউনিকোডও না। ইউনিকোড কোনটা বলো তো? ইউনিকোড সম্পর্কে তোমার ধারণা আছে না? আমরা ইউনিকোডকে বলি ইউনিভার্সাল কোড, যেখানে পৃথিবীর সমস্ত ভাষাকেই জন্য একটা বাইনারি সংখ্যা বরাদ্দ করা আছে, সেটাকে বলা হয় ইউনিকোড। আগে কম্পিউটারে বাংলা লেখা যেত না, চাইনিজ ভাষা লেখা যেত। এখন কিন্তু কম্পিউটারে বাংলা, চাইনিজ, আরবি, উর্দু, জাপানিজ, কোরিয়ান সব ধরনের লেখা যায়। সো ওই যে লেখা যাওয়ার প্রক্রিয়াটা, যে কোড ইউজ করে লেখা যায়, সেটাকে বলা হয় ইউনিকোড। ওকে, তো এটা আমরা আপাতত না বুঝি, আমাদের জানার দরকার নেই।
সিম্পল সিম্পল কোশ্চেন। আজকে ক্লাসে দেখবা তোমরা মোস্টলি সবকিছুই পারো, কিন্তু প্রশ্নগুলো যে ঘুরে আসতে পারে বা প্রশ্নগুলো যে অন্যরকম হইতে পারে এবং অ্যাকচুয়ালি উত্তরটা কি সেটা দিয়ে ব্যাকট্র্যাক করে প্রশ্নটা বুঝবো, যেন পরীক্ষার হলে প্রশ্ন আসলে আমরা উত্তরটা বের করতে পারি। এইটুকু তোমাদের বুঝতে পারতে হবে। এই জন্যই মূলত আমরা আজকের ক্লাসটা করতেছি। প্রশ্নগুলো দেখতেছি, উত্তরগুলো দেখতেছি, উত্তরগুলোর সাথে প্রশ্নকে ম্যাচ করাইতেছি। এরপরে ভবিষ্যতে যদি এই ধরনের প্রশ্ন আসে আমরা সেটাকে এই উত্তরে কনভার্ট করব। প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি করে কোন প্রোগ্রাম? অলরেডি আমরা জানি এটা অনুবাদক প্রোগ্রাম। এখানে আসলে নতুন করে বলার কিছু নেই, খুবই সিম্পল জিনিস। একটাকে ট্রান্সলেট করতে হবে, সেটাকে ট্রান্সলেটর বলে না, এটাকে কি বলে? ট্রান্সলেটর, অথবা এটাকে আমরা বলতে পারি অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক। এবং এটার মধ্যে কি আছে? একটা আছে কম্পাইলার, আরেকটা আছে ইন্টারপ্রেটার। এবং দুইটার কাজ কি? কম্পাইলার হচ্ছে পুরো কোডটাকে, আমাদের পুরো প্রোগ্রামটাকে, আমরা 100 লাইন 500 লাইন 1000 লাইনের যে কোড লিখবো পুরোটাকে একবারে কনভার্ট করবে। আর ইন্টারপ্রেটার কি করবে? প্রত্যেকটা কমান্ড বাই কমান্ড, এক লাইন পড়বে কনভার্ট করবে, আরেক লাইন পড়বে সেটাকে মেশিন করে কনভার্ট করবে, এইভাবে কাজ করে। এবং এই দুইটাই আসলে একটা অনুবাদক বা ট্রান্সলেটর প্রোগ্রাম, যেটা আমাদের প্রোগ্রামিং ভাষাকে কম্পিউটারের মেশিন কোডে কনভার্ট করে। অনুবাদক কত প্রকার? মাত্রই বলে দিছি, দুই প্রকার। একটা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার, একটা হচ্ছে কম্পাইলার। সবগুলোকে একসাথে কনভার্ট করে, ফুল কোডটাকে একবারে রূপান্তর করবে। ঠিক আছে, আমাদের যদি 1000 লাইনের কোডও থাকে, সে 1000 লাইনের কোডটাকে সে পুরোটাকে নিবে একসাথে, ঠিক আছে, একসাথে মেশিন কোডে কনভার্ট করবে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। পুরোটাকে একসাথে নিয়ে গিয়ে সে মেশিন কোডে কনভার্ট করবে, সেটাকে আমরা বলবো কম্পাইলার। সো কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটার, দুইটার মধ্যে পার্থক্য আছে। ওই যে বললাম, তুমি 1000 লাইনে কোড লিখছো, সেই কোডটাকে অনুবাদক প্রোগ্রামটা একবারে A to Z পুরোটা পড়বে, তারপর পুরোটাকে একসাথে কনভার্ট করে ফেলবে। আর ইন্টারপ্রেটার যে থাকবে সে কি করবে? তুমি 100 লাইনে কোড লিখছো, তো সে আগে প্রথম লাইনটাকে পড়বে, সেটাকে মেশিন কোডে কনভার্ট করে এক্সিকিউট করে ফেলবে, পরের লাইনটা পড়বে, এভাবে করে লাইন বাই লাইন সে পড়বে আর আউটপুট দিবে, পড়বে আউটপুট দিবে, পড়বে আউটপুট দিবে। ঠিক আছে, দুইটার মাঝে কিছু প্রোস এন্ড কনস আছে। ইন্টারপ্রেটার যেমন একটু স্লো, যে প্রতি লাইন পড়বে কনভার্ট করবে, পড়বে কনভার্ট করবে, পড়বে কনভার্ট করবে। কম্পাইলার কি? পুরোটা একসাথে পড়ে তারপর কনভার্ট করবে। সো দুইটা দুই সেন্সে কাজ করে। কম্পাইলার কোনো কোনো জায়গায় ফার্স্ট, আবার কোনো কোনো জায়গায় ইন্টারপ্রেটার ফার্স্ট। কম্পাইলার কোনো কোনো জায়গায় মানে আমাদেরকে সুযোগ দেয়, সুবিধা দেয় বেশি, যে পুরো কোডটায় যদি 10 নম্বর লাইনে ভুল থাকে, তাহলে কম্পাইলার পুরা কোডটা পড়বে, তারপরে বলবে যে এই 10 নম্বর লাইনে ভুল আছে। আর 1 থেকে 9 নম্বর লাইন তো ভুল ছিল না, তাহলে সেগুলো কিন্তু কোনো কাজ করবে না, বলবে যে তোমার কোডে ভুল আছে ভাই, আগে কোড ঠিক করো, তারপরে আমি কম্পাইল করব। ইন্টারপ্রেটার কি করবে? সে আগে প্রথম লাইন পড়বে, কোড এক্সিকিউট করে ফেলবে, 9 লাইন 1 থেকে 9 নম্বর লাইন পর্যন্ত সে সব কাজ করে ফেলবে। 10 নম্বর লাইনে গিয়ে বলবে আচ্ছা এই লাইনে তো ভুল, তোমার 10 নম্বর লাইন ভুল, তুমি ফিক্স করো। সো এক একটা যে মানে এক একটা দুইটা টাইপের তো অনুবাদক দেখলাম, প্রোগ্রাম দেখলাম, ট্রান্সলেটর দেখলাম, তো দুইটারই কিছু প্রোস এন্ড কনস আছে, আমরা বিস্তারিত বইও আছে, তো ফিউচারে গেলে ইন্টারভিউ তো আরো ডিটেলসে পাবো। আচ্ছা, একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর করবে। প্রথমে ফার্স্ট লাইন পড়বে, এটাকে কনভার্ট করবে, ঠিক আছে, মেশিন কোডে কনভার্ট করবে, এবং যদি ওকে থাকে তারপর সে সেকেন্ড লাইনে যাবে এবং সেটাকেও মেশিন কোডে কনভার্ট করবে। যদি ওকে থাকে সে থার্ড লাইনে যাবে, তারপর সেটাকেও কনভার্ট করবে। যদি ওকে না থাকে সে বলবে আমি তোমাকে আগে দিয়ে দিব না, কাজ শেষ, তোমার এখানে ভুল হয়েছে, আগে ঠিক করো। ঠিক আছে, তারপর তুমি কোডে গিয়ে আবার ঠিক করবা, তারপর সে কাজ করবে। তো এটা কার কাজ? এটা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। ইন্টারপ্রেটার, হ্যাঁ, যে কনভার্ট করে। সবগুলো নির্দেশ নির্ভুল হলে রূপান্তরের কাজটি করে নিচের কোনটি? অলরেডি জানো যে সবগুলা লাইন যদি তোমার নির্ভুল হয়, সঠিক হয়, তারপরে সে কাজ করবে। কে? কম্পাইলার, নান আদার দেন আওয়ার ফেমাস কম্পাইলার। মেশিন কোড কি? 0 আর 1 বলতেছে, 0 আর 1 হচ্ছে মেশিন কোড। 2 নম্বর অপশনে বলতেছে
1 এবং -1। 3 নম্বর অপশনে বলতেছে বাইনারি কোড। সো -1 বলতে তো কিছু নাই, আমরা জানি আছে নাই 0 1, ঠিক না? এরকম। তো ডেফিনেটলি 1 আর 3 হচ্ছে উত্তর। এগুলো কমন সেন্স, এগুলো কমন সেন্স। যেগুলো একটু কমপ্লিকেটেড, একটু মনে হবে কঠিন, ওগুলো আমরা উত্তর দেখে সেটাকে ব্যাকট্র্যাক করাবো। বাদ বাকি সবকিছু তোমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড দেখবে, উত্তর দিয়ে দেবে। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার অনুবাদক প্রোগ্রাম হচ্ছে কে? কম্পাইলার, জাভা, ইন্টারপ্রেটার। জাভা তো না, জাভা তো একটা নিজেই ভাষা। জাভা নিজেই একটা প্রোগ্রামিং ভাষা, ও তো আর অনুবাদ করবে না, অনুবাদ করবে অন্য একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে আইদার কম্পাইলার নয়তো ইন্টারপ্রেটার। চিহ্নিত স্থানে কোন অনুবাদক প্রোগ্রাম হবে? দেখো এখানে আমাদের একটা প্রোগ্রামিং কোড আছে, ভাষা আছে, এখান থেকে কিছু একটা জিনিস মেশিন কোডে কনভার্ট করতেছে এবং পরের নির্দেশ বলতেছে নেক্সট কমান্ড কি বলো। নেক্সট কমান্ডটা এখানে আসা সেটাকে আবার মেশিন কোডে কনভার্ট করতেছে। এখানে আমরা একটা লুপ দেখতে পাচ্ছি। এই লুপটা কে করে? ডেফিনেটলি ইন্টারপ্রেটার করে, যে সে প্রোগ্রামিং ভাষাকে মেশিনের ভাষায় কনভার্ট করবে এবং সে লাইন বাই লাইন বা ইনস্ট্রাকশন করবে। সো which one should be the answer? Definitely it should be the interpreter. And I guess you guys are quite smart to detect যে আসলে এখানে কি হবে। এটা তোমরা নিজেরাই নিতে পারবা। চিহ্নিত স্থানের বৈশিষ্ট্য হলো সবগুলো নির্দেশকে একত্রে কনভার্ট করে, কখনোই না। একটি একটি করে মেশিন কোডে রূপান্তর করে, ইয়েস। একটা লাইন করে করে সে কনভার্ট করতেছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে লেখা আছে পরের নির্দেশ, তার মানে একটা লাইন পড়ে তারপরে সে কনভার্ট করবে। নির্দেশগুলো ভুল হলে মেশিন করে রূপান্তরিত করে, নির্ভুল হলেই কেবল সে কনভার্ট করবে, এর আগে সে কনভার্ট করবে না। ডেফিনেটলি উত্তর হচ্ছে আমাদের 2 এবং 3। সি প্রোগ্রামের স্টেটমেন্টের শেষে কি দিতে হয়? আমরা জানি সি প্রোগ্রামের ক্ষেত্রে যখন আমরা একটা লিখি, ফর এক্সাম্পল ইন্ট এ একটা ভেরিয়েবল, এখানে একটা সেমিকোলন দিতে হয়। সো আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে এইটা দিতে হবে, এটা কি সেমিকোলন, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হচ্ছে সেমিকোলন। নিম্নের কোন প্রোগ্রামে ডেটা সায়েন্সে ব্যবহৃত হয়? ডেটা সায়েন্স মানে কি? ডেটা, যেখানে অনেকগুলো ইনফরমেশন নিয়ে আমরা কাজ করব, অনেকগুলো সংখ্যা নিয়ে কাজ করব, অনেকগুলো ইনফরমেশন নিয়ে কাজ করব, ওই জায়গায় নর্মালি আমাদের পাইথন যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা ইউজ করা হয় ডেটা সায়েন্স। এবং তোমরা যারা এআই নিয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়ে যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি পাইথন শিখতেই হবে, ঠিক আছে? পাইথন ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। সো যারা এআই নিয়ে কাজ করতে চাও, এআই নিয়ে বিভিন্ন প্রজেক্ট করতে চাও, বা নিজেদের এআই টুল বানাইতে চাও, নিজেরা একটা এআই অ্যাপ বানাবা, তারা অবশ্যই পাইথন শিখতে হবে। পাইথন দিয়ে এই ধরনের ডেটা ম্যানিপুলেশন রিলেটেড অনেক কাজ করা যায়। পাইথনের অনেক লাইব্রেরি আছে, যেই লাইব্রেরিগুলো কমপ্লেক্স কাজকে সহজ করে দেয়, ঠিক আছে? আর বেসিক ডে টু ডে কাজ করার জন্য, অ্যাপ ট্যাপ বানানোর জন্য, মানে নর্মাল বেসিক অপারেশনগুলোর জন্য আমরা বেস হিসেবে সি এবং সি প্লাস প্লাস ইউজ করি। সি এবং সি প্লাস প্লাসকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক না? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কারা? জাভা। সি প্লাস প্লাসও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, জাভা। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মেশিন কোড। এগুলো তোমরা ফিউচারে পড়বা, বইয়ে হালকা পাতলা আছে। বাট পাইথন সবসময় ডেটা নিয়ে কাজ করে, এটা মনে রাখবা। ডেটা সায়েন্সে যারা ইভেন ডেটা সায়েন্সে আলাদা করে গবেষণা করে, রিসার্চ করে, ইন্ডাস্ট্রিতেও তোমার ডেটা নিয়ে কাজ করার জন্য পাইথন ইউজ করা হয়। আমরা আমাদের এসএস ফিউচার স্কুলেও বেশ কিছু জায়গায়, যেমন তোমাদের এআই আছে, সেখানে কিন্তু আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি। তোমরা যে কিউরিওসিটি আজকে দেখো, সেই কিউরিওসিটি কিন্তু পাইথন দিয়ে বানানো হয়েছে। সো তোমাদের যারা ডেটা নিয়ে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি পাইথনটাকে দেখতে পারো বা পাইথন নিয়ে শিখতে পারো। নিচের কোন ওয়েবসাইট ঠিকানা হতে পাইথন সফটওয়্যার ডাউনলোড করা যাবে? এখানে দেখতে সবগুলোর মধ্যেই পাইথন আছে, বাট ডিফারেন্স হচ্ছে এখানে অর্গ আছে, এখানে কম আছে, এখানে অর্গ আছে, এখানে ইনফো আছে, ঠিক আছে? সো ডেফিনেটলি সবগুলো দেখতে একই রকম। আচ্ছা, এই দুইটা একই রকম দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই দুইটা সেম দিয়ে ফেলছে, এই দুইটা হবে না, ঠিক আছে? যে কোনো একটা হচ্ছে উত্তর হবে,
python.org/downloads এই ওয়েবসাইটটাতে যাবা, তাহলে তুমি পাইথন হচ্ছে একটা অর্গানাইজেশন, হ্যাঁ, এবং এটা হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার। পাইথন ওপেন ফ্রি সফটওয়্যার, এটা ইউজ করার জন্য টাকা দেওয়া লাগে না, তোমরা ফ্রিতেই পাইথন ইউজ করতে পারবে। পাইথন প্রোগ্রামে লেখার জন্য সফটওয়্যার নিচের কোনটি? মাইক্রোসফট ওয়ার্ডে তো ভাই ওয়ার্ড লেখা হয়, তোমরা নিজেরাই জানো। ভাই নোটপ্যাডে তো সি++ও লেখা যায়, আবার নোটপ্যাড++পেও ওই একই জিনিস লেখালেখি বা সি++ কোড লেখা যায়। পাইথনের জন্য আমাদের থ্যানি সফটওয়্যার, ঠিক আছে, এই থ্যানি সফটওয়্যারটা দরকার। তো এটা স্পেশাল বুঝে যাচ্ছে, বা এটা তুমি না পারলেও তুমি হয়তো মুখস্থ মানে অপশনগুলো দেখে দেখে বলে ফেলতে পারলা যে ঠিক আছে এটা দিয়ে হয়তো পাইথন কোড করা যাবে। পাইথন প্রোগ্রামিং এ কোনো কিছু প্রিন্ট করতে হলে কি করা হয়? print.output, output, printf, print। পাইথন সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড। পাইথন ডিরেক্টলি বলে ভাই অত এফ লাগানো লাগবে না, অত আউটপুট লাগানো লাগবে না, অত বড় কিছু লিখতে হবে না ভাই, আমি খুব সহজ ছোট মোটো মানুষ, আমি সবার ফেভারিট, আমি অল্প জিনিস করি, ঠিক আছে। সে বলে প্রিন্ট দিয়ে আমার ভিতরে যাই দিবা, আমি তাই প্রিন্ট করে দিব। সো কোনো কিছু লিখতে হলে পাইথনে জাস্ট প্রিন্ট লিখলেই হয়ে যায়। নিচের কোন প্রোগ্রামটি সঠিক? এখানে প্রিন্ট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, প্রিন্ট এফ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট এফ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড। তোমরা জানো পাইথন এগুলো তো আসলে মুখস্থ জিনিস, এগুলো আসলে এক্সপ্লেন করা কিছু নেই, এগুলো হচ্ছে সিনট্যাক্স, এটাকে বলি আমরা গ্রামার। কোড লিখতে হলে পাইথন লিখতে হলে এইভাবেই লিখতে হবে, সি++-এ লিখতে হলে তোমাকে প্রিন্ট এফই লিখতে হবে, সিতে লিখতে হলে প্রিন্ট এফই লিখতে হবে, সি++-এ লিখলে সি আউটেই লিখতে হবে। সো এগুলো সিনট্যাক্স, এগুলো ডিরেক্টলি মুখস্থ ছাড়া আসলে বোঝানোর কিছু নেই। প্রিন্ট দিব, ভেতরে সিঙ্গেল কোটেশন দিয়ে যেটা দিব সেটাই আউটপুটে শো করবে। পাইথনের ক্ষেত্রে সব প্রোগ্রামের বৈশিষ্ট্য কি? মূল গঠন একই, নির্দেশ লেখার সময় একটু ভিন্নতা থাকে, যখন তুমি কমান্ড লিখবা সেটা একটু ভ্যারিয়েশন থাকবে, কোনো জায়গায় প্রিন্ট, কোনো জায়গায় প্রিন্ট এফ, কোনো জায়গায় সি আউট। আউটপুট ফাংশন একই রকম, ডেফিনেটলি আউটপুট ফাংশন একই রকম না, একটা তোমার প্রোগ্রামের আউটপুট ফাংশন কিন্তু এক এক রকম। সো আলটিমেটলি সব প্রোগ্রামের মূল গঠন একই। মূল গঠন বলতে ফর এক্সাম্পল তোমরা আজকে পাইথন যখন পড়বা তুমি দেখবা যে কি ইনপুট নিতে হয়, ক্যালকুলেশন করতে হয়, আউটপুট দিতে হয়, ঠিক না? বা ইনপুট নেওয়ার সময় একটা ভ্যারিয়েবল লিখতে হয়, তারপর সেই ভ্যারিয়েবলে ক্যালকুলেশন করা লাগে এবং আউটপুট দিতে হয়। সো আলটিমেটলি প্রত্যেকটা, এই জন্য আমার বলা হয় যে যখন তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবা, তুমি সি++, সি, জাভা, C#, পাইথন যে কোনো একটা শেখো, যে কোনো একটা শেখো, প্রথম শিখতে তোমার অনেক সময় লাগবে, ঠিক আছে। প্রথম শিখতে কার্ভটা এরকম দেখতে, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল কার্ভ e⁻x। সো প্রথম শিখতে তোমার একটু সময় লাগবে, বাট একবার তুমি যখন শিখে যাবা তখন তুমি ধুপধাপ ধুপধাপ 1 সপ্তাহের মধ্যে হয়তো তুমি জাভাও শিখে ফেলতে পারবে, 1 সপ্তাহের মধ্যে তুমি হয়তো অন্য যে কোনো C# শিখে ফেলতে পারবে। প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একবার শিখতে গেলে প্যারা হয়, বাট একবার শেখার পর তুমি চাইলে ইজিলি, ভালো ভালো কোডার যারা আছে দেখবা, যারা প্রোগ্রামিং পারে শিখে, ওদের যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে বেশি সময় লাগে না, খুব দ্রুত শিখে ফেলতে পারে তারা, ঠিক আছে। তাহলে মেইন গঠন, মূল গঠন একই থাকে, নির্দেশনা কমান্ডগুলোতে হালকা একটু ভ্যারিয়েশন থাকে, আর আউটপুট ফাংশন একই রকম। আচ্ছা আমার কাছে এটা কেন যেন মনে হচ্ছে আউটপুট ফাংশনটা একই রকম, এটা উত্তর 1, 2 এবং 3 হওয়া উচিত। হ্যাঁ, তোমরা একটু কমেন্টে জানাই দিও যে আসলে তোমাদের কাছে কি মনে হয়। আমার কাছে মনে হচ্ছে এটা 1, 2, 3 হওয়া উচিত, কারণ আউটপুট ফাংশন, আমি তো দুইটা সংখ্যা যদি যোগ করতে চাই, পাইথনে লিখি, সি++-এ লিখি, জাভাতে লিখি, যেভাবে লিখি দুইটা সংখ্যার যোগফল তো একই রকমই হবে, লাস্টে আউটপুটটা একই রকমই হবে, ঠিক আছে। আউটপুট ফাংশন ভ্যালুটা সেম, বাট দেখতে হয়তো ভিন্ন রকম, ঠিক আছে, এতটুকু আমরা স্বীকার করি। আমার কাছে মনে হচ্ছে ডি হচ্ছে উত্তর, বাট তোমরা একটু কমেন্টে জানাই দিও যে আসলে ভাইয়া এটার উত্তর আমাদের কাছে কি মনে হচ্ছে, এবং অ্যাকচুয়ালি বোর্ডে যেটা আসছে সেটা কি। কারণ বোর্ডে যখন প্রশ্নগুলো করে অবশ্যই মাথায় রাখবা, প্রশ্ন যে মেন্টালিটিতে করতেছে আর তোমার যে মেন্টালিটি, এটা কিন্তু সেম হবে না কখন হয়তো। তো এই জন্যই বোর্ডে দেখা যায় মাঝে মাঝে আমাদের এমন কিছু প্রশ্নের উত্তর আমরা দিয়ে আসি, যেটা উত্তর হয়তো এক মানে টিচার দিয়ে রাখছে একটা, আমি হয়তো জানি আরেকটা। স্পেশালি বাংলাতে এটা হয়, ঠিক না? দেখবা সাহিত্যিক, অমুক সাহিত্যিক কি ভাবনা ভেবে এরকম প্রশ্ন করলো, বা রবীন্দ্রনাথ ঠাকুর পাহাড়ের পাশে বা বনের পাশে, নদীর পাশে বসে কেন ওরকম চিন্তা করলো। তো এরকম প্রশ্নের উত্তর কিন্তু দেখবা তোমরা সামনে যদি এরকম প্রশ্ন পাও, সেগুলোতে দেখবা কনফিউজিং থাকবে। এই জন্যই
বাংলাতে এ প্লাস সবচেয়ে বেশি মিস হইতো। আমার মিস হয় নাই, তো বাট আমার দেখা অনেকেই বাংলাতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এই জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে যখন তুমি পরীক্ষা দিতে যাবা এর আগে প্রচুর প্র্যাকটিস করবা এবং এই উত্তরগুলো আগে দেখবা। ঠিক আছে, প্রশ্ন দেখে উত্তরগুলো দেখবা এবং তারপর উত্তরগুলো দেখে আবার প্রশ্নটাকে জাজ করবা যে ঠিক আছে প্রশ্নটা কি ছিল। উত্তর যদি তোমারটার সাথে না মিলে, তোমার সে উত্তর হয় এটা, বাট অ্যাকচুয়ালি উত্তর দেওয়া আছে এটা, তো তখন তোমাকে ওই টিচারের যে টিচার প্রশ্ন করছে তার মাইন্ডের মতো করে নিজেকে চিন্তা করতে। ওকে ফাইন। প্রোগ্রামের ডেটা কিসের মধ্যে জমা রাখা হয়? ডেফিনেটলি ফাংশনে রাখা হয় না, একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডেটা রাখি। একটা ভ্যারিয়েবলের মধ্যে ডেটা রাখি, একটা বাকেট থাকে, হ্যাঁ একটা বাকেট বানাই, বাকেটের মধ্যে আমরা 5, 10, 15, 20 যেটা ইচ্ছা সেটা রাখি। এই বাকেটটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি? পরিবর্তনশীল। ঠিক আছে, ভ্যারিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল কোন একটা জায়গা যেখানে তুমি বিভিন্ন কিছু রাখতে পারো। এবং এই ভ্যারিয়েবলের টাইপ আছে আমরা জানি, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট আছে, ফ্লোট মানে ভগ্নাংশ, স্ট্রিং আছে, স্ট্রিং মানে কোনো ক্যারেক্টার যুক্ত কিছু, এবিসিডি বা ইমরান। এই ধরনের বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল আছে যেটার মান বিভিন্ন রকম হইতে পারে, এটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে চিহ্নিত করি। পাইথন 3.10 এটা হচ্ছে পাইথন একটা ভার্সন। পাইথন তো একটা ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের সাপোর্ট বিভিন্ন সময় আসে। সো পাইথনটা ইভলভ হয়েছে, ভার্সন চেঞ্জ হয়েছে এবং এই ভার্সনে দেখা গেছে 3.10 যে ভার্সনটা আছে এখানে কিওয়ার্ড কতগুলো আছে। এখন কিওয়ার্ড বলতে তুমি যদি একটু সার্চ করো গুগলে তুমি দেখবা সি ল্যাঙ্গুয়েজের জন্য কতগুলো কিওয়ার্ড বরাদ্দ আছে, মানে এই কিওয়ার্ডটা শুধু এই কাজে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল ইন্ট, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা তোমার সি ল্যাঙ্গুয়েজের জন্য বরাদ্দ অথবা পাইথনের জন্য বরাদ্দ, মানে এই ওয়ার্ডটা যদি ইউজ করো এটার একটা স্পেশাল মিনিং আছে, এটা একটা স্পেশাল মিনিং আছে। ওই স্পেশাল মিনিংটা সেট করে রাখছে যারা প্রোগ্রামিং ভাষাটা বানাইছে, তারা সেট করে রাখছে। এটা অন্য কোথাও তুমি ইউজ করতে পারবা না, বুঝছো? অন্য কোথাও বলতে কোড লেখার সময় অন্য কোথাও এই ওয়ার্ডটা ইউজ করতে পারবা না, কারণ এই ওয়ার্ডটা একটা স্পেসিফিক কারণের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে, রিজার্ভ করে রাখা হয়েছে। ঠিক সেভাবে ফ্লোট, তুমি এই কিওয়ার্ডটাও সবসময় ইউজ করতে পারবা না, এটাও কোন একটা কাজের জন্য, স্পেশাল কাজের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই এরকম কিছু কিওয়ার্ড আছে যেগুলো স্পেশাল কাজের জন্য রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওইগুলোকে বলা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো পাইথনের যে 3.10 ভার্সনটা ছিল সেখানে কিওয়ার্ডের সংখ্যা ছিল 35টা। ঠিক আছে, এবং সি প্লাস প্লাসে দেখবে আরো বেশি। এরকম ভ্যারিয়েবল নাম্বার অফ কিওয়ার্ড থাকে। ভ্যারিয়েবলের নামকরণ, যখন তুমি একটা ভ্যারিয়েবল দিবা, ফর এক্সাম্পল তুমি একটা কোড লিখতেছো, যে কোডের মধ্যে ত্রিভুজের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমার নিতে হবে, বা একটা দৈর্ঘ্য বা কি বলে বেজ নিতে হবে, হাইট নিতে হবে। তাহলে তুমি যে বেজ নিবা, ত্রিভুজের বেজ, এই বেজটা আর হাইট এই দুইটা মান তুমি নিবা, রাখতে হবে তোমার, না? ইনপুট নিয়ে তো তুমি ক্যালকুলেশন করবা, তো রাখার জন্য তোমার দুটো বাকেট লাগবে, ঠিক না? দুটো বাকেট লাগবে। এই যে দুটো বাকেট তুমি নিলা, এই বাকেটগুলো আসলে কি, কোথায় গেল, কি হলো? আচ্ছা, সো এই যে দুটো বাকেট তুমি নিলা, এই বাকেটগুলো আসলে কি ভ্যালু রাখবা? বাকেটের ভিতরে তুমি কি ভ্যালু রাখতে চাও? কি ভ্যালু বলতে মান কি রাখতে চাও? তুমি এরকম রাখতে চাও যে ঠিক আছে বেজ সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে আর হাইটও সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে। দুইটা পূর্ণ সংখ্যা তুমি যদি নিয়ে রাখতে চাও, ডেফিনেটলি এটা ধরো 10, এটা ধরো 20। ঠিক আছে, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে হাইট। সাপোজ দুইটা ভ্যালু তুমি রাখতে চাচ্ছ, ওকে, দুইটা ভ্যালু তুমি রাখতে চাচ্ছ। তাহলে এখন তুমি চাইলে পূর্ণ সংখ্যা রাখতে পারো, অথবা তুমি এরকম রাখতে পারো যে ঠিক আছে বেজ হচ্ছে 5.7, হাইট হচ্ছে 2.8। তাহলে এখানে একটা ভগ্নাংশ রাখতেছো, এগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে ভগ্নাংশ, ঠিক না? সো তুমি চাইলে যে কোনো ভ্যালু রাখতে পারো, কিন্তু একটা নাম তো দিতে হবে তোমাকে, এই বক্সটার একটা নাম তো দিতে হবে। সেই নামটা কি দিবা? তুমি বেস দিছো অথবা তুমি শুধু বি দিবা,
অথবা তুমি BA দিবা, অথবা তুমি বলবা অন্য কিছু, যে ভূমি, VUMI। ঠিক আছে? সো এই যে একটা বাকেট, প্রোগ্রাম লেখার সময় আমরা কোনো একটা বাক্স নেই, এই বাক্সটার উপরে কিছু একটা নাম লিখে রাখতে হয় যে এই বাক্সটার নাম কি। ওই নামটা তুমি চাইলে যা ইচ্ছা তা দিতে পারবা, কিছু নিয়ম আছে তোমরা জানো, যে প্রথম লেটারে এই বাক্সটার নামকরণে তুমি কোনো নাম্বার দিতে পারবে না, কোনো নাম্বার দিতে পারবে না। তারপর নামকরণে কোনো নাম্বার বা ডিজিট, আসলে নাম্বার বা ডিজিট দিতে পারবে না। তারপর কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবে না, ঠিক না? স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবে না, এরকম কিছু তোমার সীমাবদ্ধতা আছে, এইভাবে নামকরণ করা যাবে না। আন্ডারস্কোর আরো কয়েকটা কিওয়ার্ড ইউজ করা যায়, বাট স্পেশাল ক্যারেক্টার, ডলার টলার এগুলো ইউজ করতে পারবে না, ঠিক আছে? তো ভ্যারিয়েবলের নামকরণে ব্যবহার করা যাবে নাকি, যে রিজার্ভ ওয়ার্ড গুলো আছে সেই রিজার্ভ ওয়ার্ড গুলো ইউজ করতে পারবে না তুমি। আর ফাংশন বা কিওয়ার্ডের জন্য যে রিজার্ভ গুলো আছে, যেমন ফাংশন কি হতে পারে, ফর এক্সাম্পল সাম, যোগফল করার জন্য সাম নামে একটা ফাংশন আছে, এইটা তুমি ভ্যারিয়েবলের নাম, তুমি যে বাকেটটা বানাইছো এটার নাম হিসেবে সাম রাখতে পারবে না, কারণ এইটা একটা ফাংশন, এটা একটা কাজ করার জন্য অলরেডি রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো ফাংশন আর কিওয়ার্ডের জন্য যে রিজার্ভ ওয়ার্ডগুলো আছে ওগুলোকে তুমি ভ্যারিয়েবলের নামকরণের জন্য ইউজ করতে পারবে না। বাকি তুমি যে কোনো শব্দ, ইংরেজি ছোট হাতে বড় হাতে যেটা ইচ্ছে সেটা তুমি দিতে পারবে, কোনো সমস্যা নেই। নিচের কোনটা সঠিক ভ্যারিয়েবল না, নিচের কোনটা সঠিক ভ্যারিয়েবল নাই, যেটাতে নাম্বার আছে? আমরা জানি শুরুতে কোনো ভ্যারিয়েবলের শুরুতে নাম্বার দেওয়া যায় না, এগুলো মুখস্থ, আসলে এগুলো আসলে দেওয়া যায় না, মানে দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? কারণ যে ভাষাটা বানাইছে সে বলছে এই তোরা কেউ নাম্বার দিতে পারবি না শুরুতে, নাম্বার দিলে তোরা বাতিল। এবং তোমার যে মনে হয় ভাই এটা কেমন কথা, ওদের কথা আমি মানি না, আমি ওদের থেকে অনেক ইন্টেলিজেন্ট ভাই, আমি নিজে একটা প্রোগ্রামিং ভাষা বানাবো। ওকে, তুমি প্রোগ্রামিং ভাষা বানাও আর সেখানে এই ফিচারটা রাখো, ঠিক আছে? যে ভ্যারিয়েবলের নামকরণের শুরুতে ডিজিট দিতে পারবা, ঠিক আছে? এবং এরপর দেখি কতজন তোমার প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে। প্রোগ্রামিং ভাষা বানালে তো হবে না, ব্যবহার করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, বাই। নিচে কোনটা সঠিক ভ্যারিয়েবল, এখানে কোনটা সঠিক ভ্যারিয়েবল বলো তো? 6x 6 দিয়ে শুরু হয়েছে, এটা তো ডেফিনেটলি না। ABC স্পেশাল ডলার ইউজ করছে, এটাও না। মাই নেম @ ইউজ করছে, এটাও না। মাই আন্ডারস্কোর নেম, এটা হচ্ছে সঠিক ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করলে আগের মান কি হয়? ধরো তুমি একটা ভ্যারিয়েবল দিছো, এর মান 5, তারপর আরো 10 লাইন কোড লিখছো, কোড লেখার পর কোথাও গিয়ে ইকুয়াল টু 10 লিখছো, আরো 5 লাইন কোড লিখছো, তারপর লিখছো ইকুয়াল টু 15। তাহলে তুমি এই যে ভ্যালুগুলো লিখলা, সবচেয়ে লাস্ট যেটা লিখছো, যে মানটা অ্যাসাইন করছো সেটাই থেকে যাবে। সবচেয়ে লাস্ট যে মানটা তুমি অ্যাসাইন করছো তোমার ভ্যারিয়েবলে সেটাই রয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা জানি। তুমি 10, 11, 12, 13 এই চারটা ভ্যালু অ্যাসাইন করে রাখছো একটা ভ্যারিয়েবলে, পরপর লাস্টে যেটা অ্যাসাইন করছো সেটাই ওই ভ্যারিয়েবলে রয়ে যাবে, আগের গুলো মুছে যাবে, ঠিক আছে? তাহলে সেটা কত থাকবে? 13। সঠিক নিয়ম কি? প্রথম অক্ষর ইংরেজি বর্ণ বা আন্ডারস্কোর হবে, প্রথম অক্ষর কোনো সংখ্যা হবে না, নামকরণে $, পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করা যাবে না। কোনটা? 1, 2 এবং 3। আন্ডারস্কোর দিয়ে কোনো ভ্যারিয়েবল লেখা যাবে না, ঠিক আছে? তাই না, দেওয়া যাবে তো। আন্ডারস্কোর মাই নেম লিখতে পারবা তো? এটা হ্যাঁ, এটা পারবা, এটাও পারবা। কোনো সংখ্যা হবে না, মানে কোনো ডিজিট হবে না, সেটাও সঠিক। ডিজিট দিয়ে স্টার্ট হবে না, এটাও সঠিক। কত বলছে? হবে না, ঠিক না? হবে না বলছে, সংখ্যা হবে না। আর @ এগুলো ব্যবহার করা যাবে না, হ্যাঁ এটা সঠিক। তাহলে আন্ডারস্কোর দিতে পারবা, শুরুতে দিতে পারবা, মাঝখানে দিতে পারবা, লাস্টে দিতে পারবা, আন্ডারস্কোর যেইখানে ইচ্ছে সেখানে দিতে পারবা, তাহলে এটা সঠিক। ফাইজা তার পাইথনের জন্য একটা ভ্যারিয়েবল ব্যবহার করার জন্য নাম্বার @1 লিখছে, ভুল। আর প্রশ্ন পড়ার দরকার নেই ভাই, ভুল, কারণ সে নাম্বার @ মাঝখানে স্পেশাল ক্যারেক্টার ইউজ করে দিচ্ছে।
আমরা জানি স্পেশাল ক্যারেক্টার ইউজ করলে সেটা বাতিল নাম্বার। প্রোগ্রাম রান করলে দেখছে কাজ করে না, স্বাভাবিক একটা বোধাইগিরি করছে। সে তার শিক্ষককে দেখালো ভ্যারিয়েবলের নামকরণ সঠিক হয়নি। স্বাভাবিক, ফাইজার জন্য নিচে কোন ভ্যারিয়েবলটি সঠিক হবে বলো? এইটা সঠিক হবে, আন্ডারস্কোরটা দিতে পারবে। এটা দিতে পারবে না কারণ 1 আছে, এটা দিতে পারবে না কারণ হ্যাশ আছে, এটা দিতে পারবে না কারণ মাঝখানে স্পেস আছে, স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে, ফাইজা ভ্যারিয়েবলের নামকরণ ব্যবহার করতে পারবে না। কি কি ব্যবহার করতে পারবে না? কিওয়ার্ড ব্যবহার করতে পারবে না, ইয়েস। স্টার বা মাইনাস ব্যবহার করতে পারবে না, ইয়েস। A to Z ব্যবহার করতে পারবে, ঠিক না? হ্যাঁ, এটি তো হওয়া উচিত না? এটি তো হওয়া উচিত, শুধু 3 হওয়া উচিত। কারণ কি বলছে প্রশ্নটা দেখি, তার ভ্যারিয়েবলের নামকরণটি সঠিক হয় নাই। আমি জানি, আমরা জানি ফাইজা ভ্যারিয়েবলের নামকরণে ব্যবহার করতে পারবে না। কিওয়ার্ড ভ্যারিয়েবলের নামকরণ হিসেবে ব্যবহার করতে পারবে না, এটা আমরা জানি। স্টার বা মাইনাস এই দুটা চিহ্ন, এইটা আর এইটা, স্টার বা মাইনাস ব্যবহার করতে পারবে না, আন্ডারস্কোর ব্যবহার করতে পারে, আমরা জানি। এ থেকে জেড ব্যবহার করতে পারবে, এটা তো আমরা জানি। তাহলে এর উত্তর হওয়া উচিত ছিল শুধু 3। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছো আমি কেন বলি যে আগে উত্তর দেখে দেখে একটু মানে প্রশ্নটা বোঝা লাগবে। এখানে আসলে প্রশ্নটা বুঝাইতে চাইছে উল্টা, যেখানে কোনটা রাইট বা কোনটা ভুল সে কিওয়ার্ড ব্যবহার করতে পারবে না, এটা ব্যবহার করতে পারবে না। তাহলে উত্তর হবে এই দুইটা। ঠিক আছে, নিচের কোনটি কম্পিউটার মেমোরির পরিমাণ? আমরা জানি কম্পিউটারের সবচেয়ে লোয়েস্ট একটা কতটুকু জায়গা কম্পিউটারের ভেতর সে দখল করবে এটা বোঝায় বিট দিয়ে। এবং আমরা জানি 8 বিটে হয় 1 বাইট। তারপর এই বাইটটা তো আমরা নরমালি বুঝি না, আমরা বুঝি কেবি, ঠিক না? কিলোবাইট, আমরা বুঝি মেগাবাইট, আমরা বুঝি গিগাবাইট। ঠিক আছে, আমরা এগুলো বুঝি, এগুলো ক্যালকুলেশন বুঝি। কত জিবি র্যাম? 4 জিবি র্যাম। 4 জিবি র্যাম মানে কি? 4 জিবি র্যাম মানে কি? এটা কত? 1000 মেগাবাইটে 1 গিগাবাইট, 1000 কিলোবাইটে 1 মেগাবাইট, ঠিক না? এগুলো কিন্তু আমরা জানি। এই ক্যালকুলেশন গুলো আবার গিগাবাইটের পর আছে টেরাবাইট, টেরাবাইটের পরে আছে পেটাবাইট, পিবি। সো এগুলো প্রত্যেকটাই এক একটা থেকে 1000 গুণ বড়। এগুলো আমাদের এখন ক্যালকুলেশন না, বা আমাদের এখন জানার বিষয় না, ভবিষ্যতে কি জানবো। কোনো ডেটা কম্পিউটার মেমোরিতে কি পরিমাণ মেমোরি দখল করে তার নিচের কোনটি দিয়ে বোঝা যায়? ডেটা টাইপ দিয়ে বোঝা যায়। ডেটা টাইপ মানে কি ধরনের ডেটা, ডেটা টাইপ মানে কি ধরনের ডেটা। ঠিক আছে, ডেটা টাইপ মানে কি ধরনের ডেটা। ফর এক্সাম্পল ইন্টিজার ডেটা, ফ্লোটিং ডেটা, স্ট্রিং ডেটা, ডাবল টাইপের ডেটা। এক একটা সাইজ এক এক রকম। যেমন ইন্টিজারের সাইজ হইতে পারে সর্বোচ্চ 2 বাইট। ঠিক আছে, ফ্লোটিং এর সাইজ মানে কত বড়, বাকেটটা বড়। তুমি তো একটা বাকেটে মান নিবা, কোড লেখার সময় বিভিন্ন সময় তোমার মান দরকার হতে পারে, সেটা ভগ্নাংশ হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে, স্ট্রিং হইতে পারে, ডাবল মানে অনেক বড় সংখ্যা হইতে পারে। সো এই যে কোন টাইপের ভ্যারিয়েবল দরকার তোমার, সেটাকে ডিফাইন করব আমরা ডেটা টাইপ দিয়ে। ওই ডেটাটার টাইপ কেমন, এটা কি ছোট টাইপ, পূর্ণ সংখ্যা টাইপ, ভগ্নাংশ টাইপ, নাকি স্ট্রিং টাইপ। এবং এক একটার জন্য সাইজ এক একটা। তোমার ছোটটা দরকার হলে তুমি ছোট সাইজের ভ্যারিয়েবল নিবা, যে ছোট ছোট ক্যালকুলেশন, ভাই আমার তো ভগ্নাংশ নাই, ক্যালকুলেশনের দরকার নেই, তাহলে আমি ভগ্নাংশ ছাড়া পূর্ণ সংখ্যা একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, বাকেট নিয়ে কাজ করব যেটা ছোট। আবার আমার দরকার ভাই অনেক বড় সংখ্যা, তাহলে অনেক বড় জায়গা নিবে এমন একটা ভ্যারিয়েবল তোমার ডিফাইন করতে হবে, ওই টাইপের ডেটা তোমার ইউজ করতে হবে। সো ডেটা টাইপের উপর বেস করে আমরা কম্পিউটারে সে কি পরিমাণ মেমোরি দখল করবে সেটা বুঝতে পারবো। ভগ্নাংশযুক্ত সংখ্যা রাখার জন্য কোনটা ইউজ করা হয়? ফ্লোটিং। নাম একটু অড, বাট এটাই
ঠিক আছে, যে ফ্লোটিং টাইপের ভ্যারিয়েবল এর মধ্যে আমরা ভগ্নাংশ যেমন 2.005, এই ভ্যারিয়েবলটাকে আমরা বলি একটা ফ্লোটিং টাইপ ভ্যারিয়েবল, ফ্লোটিং। টেক্সট বা অক্ষর জাতীয় জিনিস, টেক্সট বলতে কি বোঝায়? ইমরান, অমুক, তমুক, করিম, যদু, মধু, কদু, ঠিক আছে, ছাতা, মাতা, এই সবগুলো জিনিস কোথায় রাখা হয়? আমরা জানি বুলিয়ানে ট্রু ফলস, 0 বা 1 রাখা হয়, ফ্লোটিং এ ভগ্নাংশ রাখা হয়, ইন্টিজারে পূর্ণ সংখ্যা রাখা হয়, স্ট্রিং, স্ট্রিং এর ভিতর কোন একটা কিওয়ার্ড রাখা হয়, ফর এক্সাম্পল ইমরান। এটা হচ্ছে অক্ষর বা টেক্সট রাখা হয়। স্ট্রিং ভ্যারিয়েবলের তথ্যকে কিসের মধ্যে জমা রাখা হয়? সিঙ্গেল কোটেশনে। একটু আগে যেটা দেখলাম স্ট্রিং দেখো, আমি একটা সিঙ্গেল কোটেশন দিছি, দুই পাশে। সো স্ট্রিং বোঝানোর জন্য স্পেশালি আমাদের এই একটা সিঙ্গেল কোটেশন ইউজ করা লাগে, যেটা বুঝাইতেছি, আমি স্পেশালি বুঝাইতেছি এটা স্ট্রিং বা এটা একটা টেক্সট, এটা একটা ক্যারেক্টার, কতগুলো। x ইকুয়াল টু স্ট্রিং এর ভিতরে 10 লিখছে, তাহলে এটা কি ধরনের ডেটা বুঝাইতেছে? এই ডেটাটা কি ধরনের ডেটাকে ইন্ডিকেট করতেছে বলো? সিঙ্গেল কোটেশন দিছে, যেহেতু সিঙ্গেল কোটেশন দিছে এটা স্ট্রিং হয়ে যাবে ডিরেক্ট। এটা 10 না, এটা ইন্টিজার সংখ্যা না, এটা স্ট্রিং হিসেবে কনসিডার করবে, এবং এটাই সিনট্যাক্স, এটাই গ্রামার। পাইথন এভাবে কাজ করে, যে পাইথন বানাইছে সে বলছে এভাবে কাজ করবে। কোটেশন দিলে আমি এটাকে ডিরেক্টলি স্ট্রিং হিসেবে নিয়ে নিব, ঠিক আছে? তাহলে ও এটাকে স্ট্রিং হিসেবে নিয়ে নেবে। নিচের কোনটি টাইপ কাস্টিং ফাংশন? টাইপ কাস্টিং মানে কি? ধরো তোমার কাছে কেউ এরকম করে 10 দিল, এখন এটা তো তুমি জানো একটা স্ট্রিং, ঠিক না? এটা একটা স্ট্রিং ভ্যালু, বাট তুমি চাও যে না ভাই আমি জোর করে, ভাই এটা তো 10, একটা ইন্টিজার সংখ্যা, আমি এটা জোর করে ইন্টিজার নিব। যদি কেউ ভুল করে কোটেশনও দিয়ে দেয়, আমি এটাকে জোর করে ইন্টিজার বানাই দিব, ওইটাকে বলা হয় টাইপ কাস্টিং, ঠিক আছে? ভেতরে দিছে অন্যরকম, বাট আমি এটাকে জোর করে বানাই নিলাম, ইন্টিজার বানাই নিলাম, ঠিক আছে? আমি এটাকে জোর করে ইন্টিজার বানাই নিলাম, জোর করে বানিয়ে নিলাম, এটাকে বলা হয় টাইপ কাস্টিং। এটার নাম কি? টাইপ কাস্টিং। জোর করে একটা টাইপকে আরেকটা টাইপে কনভার্ট করাকে বলা হয় টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং করার জন্য আমরা কি ইউজ করব? এবং অনেকগুলো টাইপ আছে। প্রিন্ট দিয়ে তো প্রিন্ট করে, ইফ দিয়ে তো শর্ত বোঝায়, ইনপুট দিয়ে তো ইনপুট নেয় পাইথনে, এই ইন্টিজার, এটা হচ্ছে একটা টাইপ কাস্টিং ফাংশন, যেটার কাজ হচ্ছে অন্য কোনো ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করে নেওয়া। এ ইকুয়াল টু প্রশ্নবোধক 5, এখানে বলছে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, বলছে এই জায়গাটার মধ্যে কোনটি বসালে এর ভ্যালু 5 দেখাবে? বুঝাই যাচ্ছে ভাইয়া, আপনি যদি ইন্ট বসান তাহলে তো এটা 5 হয়ে যাবে। তাহলে আমরা যদি ইন্ট বসাই তাহলে আলটিমেটলি কাস্টিং হয়ে যাবে। তার মানে কেউ যদি ভুলে এখানে এরকমও দিয়ে দিত, বাট আমি যেহেতু ইন্ট বসাইছি এই জন্য এ এর ভ্যালুটা 5 কোটেশনের ভিতরে থাকলেও জোর করে আমি এটাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বানাই ফেলতাম। ভ্যারিয়েবলের সত্য মিথ্যা জাতীয় তথ্য কোন ডেটা টাইপে রাখা হয়? তুমি এমন একটা কন্ডিশন বা এমন একটা কাজ করতেছো যেখানে শুধু সত্য আর মিথ্যা হলেই কাজ হয়ে যায়, বা একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা মনে রাখার জন্য কি লাগবে? জোড় নাকি বিজোড়, মানে দুইটা জিনিস থাকলে হয়, দুইটাই জিনিস সম্ভব, দুইটা ঘটনা সম্ভব। তাহলে ওই ঘটনাকে স্টোর করার জন্য তুমি কি টাইপের ডেটা রাখবা? ইন্টিজার, স্ট্রিং, নাকি অন্য কিছু? বুলিয়ান, কারণ বুলিয়ানে দুইটা সম্ভব, 0 আর 1, এবং বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে সবচেয়ে ছোট জায়গা দখল করে, বুঝছো?
তুমি তো এরকমও রাখতে পারতা, স্ট্রিংও রাখতে পারতাম। স্ট্রিং এর একটা এক জায়গায় একটা ফলস, আবার একটা ট্রু, এই দুটো কিন্তু স্ট্রিং। স্ট্রিং কিন্তু অনেক বড় জায়গা দখল করবে কম্পিউটারে। বাট তুমি যদি এটা না রেখে শুধু এরকম রাখো যে 0 অথবা 1, ছোট্ট ছোট্ট দুইটা ভ্যালু, এটাকে হচ্ছে বলা হয় আমরা বুল, বুল বা বুলিয়ান, একই কথা। সো বুলিয়ান সত্য মিথ্যা 0 1 আছে নাই, এই টাইপের সিচুয়েশন গুলোতে বুলিয়ান ডেটা টাইপ ইউজ করা হয়। এক ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে কনভার্ট করার জন্য কি ইউজ করা হয়? টাইপকাস্টিং। আগে বলে ফেলছি, খুবই সহজ। এখানে ভুল লিখছে, এটা হবে a ইকুয়াল টু ইন্ট 3.5। এটা একটু বলো তো কি হবে? ইন্টিজারে পূর্ণ সংখ্যায় কাস্টিং করছি, তাহলে 3.5 ডেসিমাল ভ্যালু কি হয়ে যাবে? পূর্ণ সংখ্যা 3 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আসলে আলটিমেটলি 3। b ইকুয়াল টু ফ্লোট 5, এটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে? 5.00। কারণ ফ্লোটিং এ একটা পূর্ণ সংখ্যাকে ফ্লোটিং এ কনভার্ট করে টাইপ কাস্টিং করছি, তাহলে এটা চেঞ্জ হয়ে 5 হয়ে যাবে 5.00। c ইকুয়াল টু str স্ট্রিং 2.0, এটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে? এটা কনভার্ট হয়ে 2.0 থাকবে, মানে এটা একটা স্ট্রিং হিসেবেই থাকবে, কারণ আমি স্ট্রিং কাস্টিং করতেছি, জোর করে তাকে স্ট্রিং বানাচ্ছি। এটা ছিল একটা ফ্লোটিং ভ্যালু, বাট এটা হয়ে যাবে 2.0। সো আলটিমেটলি এখানে কি বলছো দেখি, এর মান 3 ওকে, বি এর মান 5 ভুল, সি এর মান 2.0 সত্য, কিন্তু একটা কোটেশন দেওয়া লাগতো, কোটেশন দিলে সত্য হয়ে যেত। তাহলে আলটিমেটলি 1 এবং 3, 2 যে উত্তর হবে না এটা তুমি 100% শিওর, কারণ ভাই 5.0 হওয়ার কথা ছিল, 1 অবশ্যই হবে। তাহলে অপশনে দেখতে পাচ্ছি 1 সহ 2 ছাড়া এমন কোন অপশনটা আছে? 1 আর 3, যদিও এখানে একটা কোটেশন দেয়নি ওরা, যদিও এখানে একটা সিঙ্গেল কোটেশন দেওয়ার দরকার ছিল, বাট নর্মালি সিঙ্গেল কোটেশন না দিলেও এটা একই জিনিস বোঝায়। পাইথন প্রোগ্রামে ইনপুটের মধ্যে বুলিয়ান ডেটা টাইপ কাস্টিং কোনটি? তুমি ইনপুট নিবা এবং সেটাকে বুলিয়ানে কনভার্ট করবা। এই কাস্টিংটা কোথায় হবে? এই যে যেখানে ইনপুট দিচ্ছ পাশে বুলিয়ান লিখে দিচ্ছ, তাহলেই বুলিয়ানে কাস্ট হয়ে যাবে ভ্যালুটা। a ইকুয়াল টু 12 b ইকুয়াল টু 13 হলে যোগফল নির্ণয় করার কোড কোনটা? সাম ইকুয়াল টু a প্লাস b, দুইটাকে যোগ লিখে দিলেই যোগ হয়ে যায়। পাইথনে খুবই সিম্পল। কোন অপারেটর, আমরা জানি অনেকগুলো অপারেটর আছে না, যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, তারপর এইটার নামে একটা অপারেশন আছে, এটা আছে, এটাকে বলা হয় মডিউল না, এটা আমরা জানি, এটাকে বলা হয় মডিউল। বা এটা কি রিটার্ন করে? ভাগশেষ রিটার্ন করে। দেখতে মনে হচ্ছে পার্সেন্টেজ ভাগফল, বাট এটা আসলে ভাগশেষ রিটার্ন করে। যাই হোক, এখানে কি বলছে কোন অপারেটর, এগুলো হচ্ছে অপারেটর যেগুলো গুণ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কাজ করে আর কি, দুই পাশে থাকা দুইটা ভ্যারিয়েবলকে গুণফল হিসেবে বের করে। সহজ না? এই যেটা বি, a ইকুয়াল টু 120 b ইকুয়াল টু 115 হলে পাইথনে বিয়োগফল নির্ণয় করব কিভাবে? সিম্পল, a মাইনাস b। এগুলো তো মানে বাচ্চারা তোমাদের মানে এই টাইপের কোয়েশ্চেন থেকে বেটার কোয়েশ্চেন অ্যান্সার করতে পারে। মডিউলো কি ধরনের অপারেটর? বলছি মডিউলো মানে হচ্ছে ভাগশেষ। ফর এক্সাম্পল 5 মডিউলো 2, এটা রেজাল্ট কত বলো তো? বলতে পারো কিনা? 5 কে 2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? 5 কে 2 দিয়ে ভাগ করবা, 2 দুগুণে 4, লাস্টে থাকে 1, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? মডিউলো মানে ভাগশেষ, এটা ভাগফল না। 5 কে 2 দিয়ে ভাগফল না, ভাগফল হলে উত্তর হইতো 2, বাট এটা ভাগশেষ বলা হয় এটাকে, ঠিক আছে? ভাগশেষ যেহেতু, সো ভাগ করে লাস্টে যেটা থাকবে এটাই হবে উত্তর। তো এটা কি ধরনের অপারেটর? মডিউলো অপারেটর। এই চিহ্নটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় নট ইকুয়াল। কম্পিউটার তুমি তো বলো ভাই নট ইকুয়াল তো মানে এরকম, আরে ভাই কম্পিউটারে কি সিগনেচার আছে কোথাও? কিবোর্ডটা খুঁজো, কিবোর্ডে কি এগুলো আছে?
নাই, এই জন্য কিছু তো লাগবে, এই জন্য ওরা একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে ইকুয়াল টু দিয়ে দিস, বলছে এটাই হচ্ছে নট ইকুয়াল। শুধুমাত্র একটি শর্ত যাচাই করতে হয়, বা একটি শর্ত যাচাই করতে কোনটা ব্যবহার করা হয়, একটাই শর্ত, কন্ডিশন, একটাই কন্ডিশন, তাহলে সেটা তো খুব সহজ, সেটা হচ্ছে ইফ। আমরা জানি ইফ দিয়ে কি করা হয়, ইফ, ইফ মানে কি যদি, সো যদি মানেই তো শর্ত, যদি মানেই তো শর্ত, সো ইফ কিছু হয় তাহলে ওইটা করো। সো একটা শর্তের জন্য শুধু ইফ ইউজ করা হয়, আর যদি দুইটা শর্ত থাকে, মানে হইলে এটা করো, না হইলে আরেকটা করো, তাহলে সেটা কি, সেটা হচ্ছে ইফ আর এলস। এলস মানে না হইলে ওইটা করো, শর্ত পূরণ হইলে যদি, যদি মানে তো ইফ, ঠিক না, ইফ শর্ত পূরণ হয় এটা করো, এটা না হইলে এলস কি করবা সেটা বলে দিলাম। আর যদি আরো কিছু মানে কন্ডিশন থাকে যে না, যদি 10 থেকে 20-এর মধ্যে হয় তাহলে এটা করো, 20 থেকে 30-এর মধ্যে হলে এটা করো, 40 থেকে 50-এর মধ্যে হলে এটা করো, মানে অনেকগুলো শর্ত থাকে, তাহলে এল ইফ ইউজ করা হয়, ঠিক না। এগুলোকে আমরা জানি নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট বলি আমরা এটাকে। ইফ স্টেটমেন্টের মূল অংশকে কি বলে, ইফ স্টেটমেন্টের মূল অংশকে কি বলে, বডি বলে, রাইট। বডি মানে কি, ইফ লিখলাম, ইফ দিলাম, একটা কন্ডিশন দিলাম, তারপর যদি হয়, এই যে অংশটা ইফের ভেতরে যেটা থাকে সেটাকে আমরা বলি বডি। নাম্বার নামক ভ্যারিয়েবলে বিজোড়, নাম্বার নামক ভ্যারিয়েবলটা বিজোড় কিনা সেটা নির্ণয়ের জন্য নিচের কোন শর্ত প্রযোজ্য হবে। বিজোড় বলতে কি বোঝায়, 3, 3কে যদি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ 1 থাকবে, 5কে যদি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ 1 থাকবে, এবং 7কে যদি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ 1 থাকবে। বাট এর বাইরে যে কোনো ভ্যালু, ফর এক্সাম্পল 2কে যদি 2 দিয়ে ভাগ করি 0 হবে লাস্টে, কারণ নিঃশেষে বিভাজ্য, সরি 4কে যদি 2 দিয়ে ভাগ করি 0, 6কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ 0। সো কোনো কিছু বেজোড় কিনা সেটা বের করার জন্য উপায় কি, এই যে যদি নাম্বার মডিউলো 2 নট ইকুয়াল টু 0 হয়, নাম্বার যে ভ্যালুটা ভ্যারিয়েবলটা আছে নাম্বার, এই ভ্যালুটা আমি যদি 2 দিয়ে মডিউলো করি এবং সেটা যদি 0 না হয়, 0 হলে তো জোড়, 0 না হইলে যেগুলো 0 না, মডিউলো অপারেশন 0 না, তার মানে এটাই হচ্ছে বিজোড়। আবার এটাকে এটা এভাবে বলা যায়, তো এটাকে তুমি আরেকভাবে লিখতে পারতা যে নাম্বার মডিউলো 2 ইকুয়াল 1, এটাও বলতে পারতাম, এটাও সঠিক, এটাও সঠিক, ঠিক আছে। এখানে বলে দিচ্ছ যে 1 হইলেই এটা বেজোড়, আর এখানে বলতেছো 0 না হইলে এটা বিজোড়, সো 0 না হলে তো 1ই হবে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব সিম্পল জিনিস। ইফ দিয়ে একটা ব্লক লিখছে, মানে যদি কিছু হয় তাহলে এটা করো, এখানে আরেকটা কন্ডিশন দিছে ব্লক 2, এলস দিয়ে আরেকটা কন্ডিশন, এখানে কোয়েশ্চেন বোধক চিহ্নিত স্থানে কোনটা বসাবো আমরা, এই যে এখানে একটা কোয়েশ্চেন আছে, সো আমরা বলছি ইফ দেওয়া মানে হচ্ছে যদি কিছু হয় করো, এলস মানে যদি ইফ ওই শর্তটা পূরণ না হয় তাহলে কি করবা, আর যদি মাঝখানে আরো কিছু শর্ত থাকে তাহলে সেখানে এল ইফ ইউজ করতে হবে। সেখানে কোয়েশ্চেনের বোধক স্থানে এল ইফ আমরা ইউজ করব। লুপ দ্বারা কি বোঝায়, লুপ দ্বারা বোঝায় পুনরাবৃত্তি, এটা তো আসলে মানে বেসিক ওয়ার্ড মিনিং থেকে বোঝায়। ভাই লুপ মানে কি, লুপ মানে বারবার 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 লুপ, ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো, তো লুপ মানে হচ্ছে পুনরাবৃত্তি। ওয়াইল লুপের অংশ দুইটি কি কি, আমরা জানি ওয়াইল লুপে কি থাকে বলো, ওয়াইল লুপে একটা কন্ডিশন থাকে এবং একটা টাস্ক থাকে। ওয়াইল লুপে একটা কন্ডিশন থাকে যে শর্তটা কি,
এবং শর্তটা পূরণ হলে তুমি কি করবা, এই দুইটা জিনিসই তো থাকে। আরো একটা জিনিস থাকে যে একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকে, ঠিক সেম ভাবে ফর লুপের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো থাকে। একটা কন্ডিশন থাকে, একটা ইনক্রিমেন্ট থাকে এবং একটা ইনিশিয়ালাইজেশন, একটা স্টার্টিং থাকে। সো ওয়াইল লুপের মধ্যে একটা কন্ডিশন থাকে এবং একটা বডি থাকে, বা যেখানে কিছু কাজ লিখে দেওয়া হয় যে তুমি এই কাজ করবা, এই শর্ত পূরণ হলে এই কাজ করবা। সো ওই হিসেবে কন্ডিশন আর টাস্ক, সাথে কিন্তু ওই একটা লজিক থাকে ইমপ্লিমেন্টেশন বা ডিক্রিমেন্টেশনের। একটা ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ থাকলে কি বলে, ফরের মধ্যে ফর, ওয়াইলের মধ্যে ওয়াইল, এটাকে বলে আমরা নেস্টেড, একটার ভিতরে আরেকটা, নেস্টেড লুপ, ঠিক না? আচ্ছা, সো এই ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টার 6। আই গেস তোমরা চ্যাপ্টার 6 এ কিন্তু অনেক কিছু পড়ার আছে। চ্যাপ্টার 6 এ তোমরা যদি বইটা ভালো করে পড়ো, দেখবে যেখানে অনেকগুলো জিনিস আছে, এবং এটাই আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার তোমাদের, এবং সবচেয়ে ভবিষ্যৎ স্পেসিফিক চ্যাপ্টার। কারণ ইন্টারে গেলে তোমরা চ্যাপ্টার 5 প্রোগ্রামিং পড়বা, এবং ওখানে দেখবা যে আরো অনেক ডিটেলসে ফর লুপ, ওয়াইল লুপ এগুলা দিয়ে প্রোগ্রাম লেখা, তারপর কন্টিনিউ, ব্রেক, তারপর ফ্লো চার্ট দেখা, তারপর এগুলো দিয়ে প্রোগ্রাম লেখা, বিভিন্ন কমপ্লিকেটেড প্রোগ্রাম লেখা, ওটা আছে। এবং এরপর যদি সিএসসিতে ভাইয়ার মতো বইটা সিএসসিতে পড়তে চাও, তাহলেও ডেফিনেটলি মনে হয় এই চ্যাপ্টারগুলো তোমার জন্য কাজে লাগবে। এন্ড এটা যদি ইন্টারেস্টিং মনে হয়, প্লিজ প্লিজ তোমরা এখন থেকে যারা ছোট আছো, এসএসসিতে পড়ছো, বা তোমাদের ছোট ভাইয়া, আরো ছোট ভাইয়া যারা আছে, 6, 7, 8, তাদেরকে নিয়ে বা তাদেরকে উৎসাহিত করো প্রোগ্রামিং শিখতে। কারণ প্রোগ্রামিং এমন একটা জিনিস, এটা কিন্তু তোমার ভবিষ্যৎ। এবং প্রোগ্রামিং যদি তুমি পারো, দেখবে তোমার লজিক্যাল যে থিঙ্কিং ক্যাপাসিটি, সেটা অনেক বেশি বাড়বে। তুমি লজিক্যালি চিন্তা করতে শিখবা, তোমাকে গ্রো করতে হেল্প করবে, যে কোনো জায়গায় লজিক্যাল সিদ্ধান্ত নিতে তোমাকে হেল্প করবে। তুমি যখন কম্পিউটারকে শেখাবা যে দেখো এটা করলে এটা, এটা করলে এটা, এটা না করলে এটা, কাউকে যখন তুমি শেখাবা, তখন তুমি নিজেও শিখে যাবা যে আসলে যদি নতুন কোনো প্রবলেম আসে, সেই প্রবলেমকে আমি কিভাবে ফেস করব, এটা লজিক্যাল সলিউশন কি হতে পারে। তো এটা তোমার ব্রেনকে মানে অনেক বেশি ফাস্ট করবে এবং ব্রেনের কার্য ক্ষমতাকে বাড়াবে। সো আজকের মতো এই পর্যন্তই। এফআরবিতে দেখা হবে। আর এফআরবি বাইরে তো ভাইয়া এখন থেকে তোমাদের এসএসসি লেভেলের আইসিটি ক্লাসও নিব, অ্যান্ড ডেফিনেটলি ভাইয়ার সাথে এইচএসসিতেও জানিয়ে পাবা ইনশাল্লাহ ভাইয়াকে। সো ভাইয়া তোমাদের পাশে আছি, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সেরা একটা পরীক্ষা দিবা এবং তোমরা ভালো একটা রেজাল্ট করবা, এই অনুপ্রেরণা বা এই আকাঙ্ক্ষা রেখে আজকের ক্লাসে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।